আজকে ভারতবর্ষে সবচেয়ে একটা ভয়ের বিষয় হচ্ছে কি জানো তো? মানুষ মানুষকে বিভাজিত করছে। হিন্দু মুসলিম, জাত পাত, ধর্মীয় উত্তেজনা, এইসব নিয়ে প্রতিবাদ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিভাজনের মধ্যে সাধারণ মানুষের আসল সমস্যাগুলি কোথায় হারিয়ে গেছে? কোনো মানুষ কথা বলে না, শিক্ষা সম্পর্কে কথা বলে না, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা কোন জায়গায় চলে গেছে এই বিষয় নিয়ে কথা বলে না, কৃষিকার্য সম্পর্কে কথা বলে না, সাধারণ মানুষের ব্যাপারে মানুষের হয়ে কথা বলে না, মূল বৃদ্ধি কথা বলে না, স্বাস্থ্য সম্পর্কে কথা বলে না, দুর্নীতি নিয়ে কথা বলে না। এইসব নিয়ে কি যথেষ্ট আলোচনা হচ্ছে? আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান ভারতের বাস্তব চিত্র, ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের অর্থনীতি, ভারতের বেকারত্ব, ভারতের সমাজের সংকট। আজকের এই ভিডিওতে বিশেষ করে আলোচনা করব ভারতের অর্থনীতি ব্যবস্থা, আর দ্বিতীয় আলোচনা করব ডলারের দাম বা ঋণ পরিশোধ, ভারত আজকে কত পরিমাণে ঋণ বা লোন নিয়ে বসে আছে, বেকারত্ব, ভারতের বেকারত্ব, শিক্ষার সংকট, দুধ উৎপাদন ভারত কত নম্বর রয়েছে, এবং গোমাংস রপ্তানি নিয়ে ভারত কত নম্বর রয়েছে, সমাজের বিভাজন এবং গৃহযুদ্ধে, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ একটা গৃহযুদ্ধের মধ্যে আক্রান্ত, বিশেষ করে দুইটা শ্রেণীকে নিয়ে, দুটো জাতিকে নিয়ে, এক হচ্ছে হিন্দু, অপর হচ্ছে মুসলিম, এই দুটো জাতিকে নিয়ে। এবং আমাদের মাঝে এবং আমাদেরকে শিক্ষা সমাজ গড়ার জন্য আজকে কতটা জরুরি রয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি উপস্থিত করতে চলেছি। একটা কথা মাথায় রাখতে হবে, আজকের এই ভিডিওটা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না বা বিরোধিতাও করছি না। আজকের এই ভিডিওতে শুধুমাত্র বাস্তব তথ্য অনুযায়ী, সম্পূর্ণ লিগালি, একদম পিআইপি অর্থাৎ গভর্নমেন্টের লিগাল তথ্য অনুযায়ী কিন্তু আমি উপস্থিত করতে চলেছি, সাধারণ মানুষের সমস্যাগুলো উপস্থিত করতে চলেছি, এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু বিশেষ একটা বিশ্লেষণমূলক ভিডিও উপস্থিত করতে চলেছি। আজকের ভারতবর্ষে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত কিছুকে ত্যাগ করে, সব কিছুকে ছেড়ে অনুগ্রহ করব সকল ভাই বোন, ছোট্ট দাদা ভাই, সকলকে বলবো মন দিয়ে কথাগুলো শুনতে হবে। আমরা ধর্ম নিয়ে বেশি কিন্তু কথা বলি ভারতবর্ষে, কিন্তু শিক্ষা নিয়ে কথা হয় না, চাকরি নিয়ে কথা হয় না, স্বাস্থ্য নিয়ে কথা হয় না, কৃষি নিয়ে কথা হয় না, মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয় না, সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়ে কথা হয় না। এগুলো কি সত্যি প্রকৃতপক্ষে কি আলোচনা হচ্ছে? এগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে আমি প্রশ্ন তুলে ধরছি, তোমাদের কাছেও কিন্তু প্রশ্ন তুলে ধরছি। বিশেষ করে কিন্তু আমার যে ভিডিওগুলো দেখছো, অনেকে আর কি হয়তো কেউ ধনী পরিবার থেকে বিলং করছো, অধিকাংশ ক্ষেত্রে যদি বলা যায় মিডল ফ্যামিলি থেকে বিলং করছো, রাইট? তো তোমাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ বা বিশেষ বিবেক বুদ্ধি দ্বারা কিন্তু আমি তোমাদেরকে প্রশ্ন করছি যে সত্যি কি আমাদের এই জনগণের কথা কি সরকারের কাছে পৌঁছাচ্ছে, বা সরকার কি আমাদের জন্য কাজ করছে, কতটা কি? প্রথম যে পয়েন্টটা হচ্ছে ডলারের দাম বা অর্থনীতি ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করবো। প্রথম পয়েন্ট, এক নম্বর পয়েন্টের মধ্যে কি দেখতে পাবো, একটা সময় ছিল যখন কংগ্রেস সরকার ছিল, ইতিপূর্বে অবশ্যই বিজেপি সরকার আসার আগে কংগ্রেস সরকার ছিল, তখন কিন্তু $1 মূল্য ছিল 58 থেকে 62, এর মধ্যে ঘোরাফেরা করতো, মানে 58, 60, 61, 62, 58, 56 এই পর্যন্ত আর কি থাকতো। কিন্তু বর্তমান যদি দেখা যায় ডলারের দাম 95.4%, এক কথায় বলতে গেলে 96%, মানে 96 টাকা চলে গেছে, বুঝতে পেরেছো? $1, আমেরিকার $1, আর তখন ছিল আমাদের প্রায় 60 টাকা, আর এখন ভারতের 96 টাকা দিতে হবে, তবেই কিন্তু তুমি ডলার 1 টাকা পাবে, মানে 1 টাকা পাবে বা $1 পাবে, এক কথায় আমেরিকার টাকায় 1 টাকা, মানে টাকা তো না, এখন ডলার, এক $1 পাবে আর কি। দেখো এখানে প্রুফটা কিন্তু তোমাদের সম্মুখে শেয়ার করেছি, তোমরা গুগল করে দেখে নিতে পারো। $1 ইকুয়াল টু, দেখো, ইউনাইটেড স্টেট ডলার রয়েছে এবং আমাদের ইন্ডিয়ান রুপি রয়েছে, বুঝতে পারছো কত পরিমাণে লেভেলে বেড়ে গেছে আর কি। এই কারণে কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু টাকার মূল্য দুর্বল হচ্ছে, আমাদের ইন্ডিয়ার যে টাকা সেটা কিন্তু দুর্বল হয়ে উঠছে। এই কারণে তেলের দাম বাড়ছে, আমদানির খরচ বাড়ছে, গ্যাস ও জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষেরও কিন্তু চাপ বেড়ে যাচ্ছে। ভারতের বৈদেশিক ঋণ চলে এসে, এবার দেখো ঋণ কত পরিমাণ ছিল যখন আমাদের কংগ্রেস সরকার ছিল 2014-তে আসার আগে। এক্সটার্নাল ডিপস যেটা ছিল তোমার, মানে এক্সটার্নালভাবে যেটা ঋণ ছিল 400, মানে 440 থেকে 460 এর মধ্যেই কিন্তু বিলিয়ন ডলার, এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতো। কিন্তু বর্তমান যদি আর কি বলা যায়, বর্তমান বৈদেশিক ঋণ হচ্ছে 765.5 বিলিয়ন মার্কিন ডলার, বুঝতে পারছো কোথায় দাঁড়িয়েছে? প্রায় বলতে গেলে ডবল বেড়ে গেছে আর কি, মানে ডবল বেড়েছে আর কি, প্রায় বলতে গেলে ডবল বেড়েছে, এত পরিমাণে ঋণ বেড়েছে। এই বিষয় নিয়ে কোনো নেতা কথা বলে না, এই বিষয় নিয়ে কোনো মানুষ কথা বলে না, শুধুমাত্র ধর্মকে নিয়েই কিন্তু কথা বলে। এরপরে দেখো 2 নম্বরে আলোচনা করছি
দুধ উৎপাদন ভারত কত নম্বরে রয়েছে? দেখো, দুধ উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে গোমাংস বা গোহত্যা এই বিষয় নিয়ে ভীষণ পরিমাণে কিন্তু আলোচনার বিষয় রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট, আসাম এই সব রাজ্যে। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো গো হত্যার ক্ষেত্রে বা দুধ উৎপাদনের ক্ষেত্রে এক কথায় যদি এই জায়গাটাতে আসি, দেখো মূল পয়েন্ট কী হচ্ছে, ভারতের বর্তমানে কিন্তু বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী একটি দেশ, যেখানে 1998 সালে মিল্ক যে মানে দুধ উৎপাদন করতো, দুধ যে সরবরাহ করতো, এর মধ্যে কিন্তু বিশ্বে মোট দুধ উৎপাদন হচ্ছে 25%। ভারত থেকে শুধু দুধ উৎপাদন হয়, মানে পৃথিবীতে যত মানে গোটা পৃথিবীর মধ্যে 25%, মানে 100কে তুমি 4 ভাগে ভাগ করলে 25%, মানে 1 ভাগ পুরো বিশ্বকে আর কি দুধ প্রডিউস করছে আমাদের শুধুমাত্র ভারত থেকে। এত পরিমাণ দুধ উৎপাদন হয় বিশ্বে। দুধ উৎপাদনের বর্তমানেও ভারত 1 নম্বরে কিন্তু রয়েছে, এখনও কিন্তু 1 নম্বরে রয়েছে, এত পরিমাণ দুধ সরবরাহ করে। এরপরে ভারতের এই বিশ্বে মোট দুধ হচ্ছে 25% উৎপাদন করছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, এরাও কিন্তু দ্বিতীয় ও তৃতীয় স্থান রয়েছে, ভারত কিন্তু 1 নম্বর রয়েছে। এর মধ্যে যদি দেখি আর কি, সবচেয়ে দুধ উৎপাদন করে উত্তরপ্রদেশ 1 নম্বর। দেখো কত শতাংশ, প্রত্যেকটা শতাংশ একদম পিআইপি, একদম সরকারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী কিন্তু আমি উপস্থিত করেছি এই তথ্যগুলো, প্রত্যেকটা দেখতে পাচ্ছ। ওকে, এরপরে চলে আসবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ভারতের লক্ষ লক্ষ পরিবার কিন্তু দুধ ও দুগ্ধ ব্যবসার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। গ্রামের বহু ঘোষ ও দুধ ব্যবসায়ীরা কিন্তু এই পরিবারের সঙ্গে কিন্তু নির্ভরশীল, এই দুধের পর কিন্তু বা এই ব্যবসার পর নির্ভরশীল কিন্তু। তাই পশুপালন, কৃষি নীতির ক্ষেত্রে পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের জীবন জীবিকাতেও পড়তে পারে, এই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আলোচনাও কিন্তু উদ্বেগ দেখা যাচ্ছে। এরপরে চলে আসো গোমাংস রপ্তানি ভারতের ক্ষেত্রে। ভারতে কত নম্বর বা কোন জায়গাতে রয়েছে গোমাংসের ক্ষেত্রে? ঠিক আছে, আমাদের বর্তমানে কিন্তু একটা ইস্যু হচ্ছে কি গোহত্যা সম্পর্কে, যে কুরবানি করতে দেওয়া হবে না, গরু কাটতে দেওয়া হবে না, গরু আর ইত্যাদি ইত্যাদি। যাই হোক না, আমি কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমরা এখানে লাইভ প্রুফ দেখতে চাইছি। এখানে ইতিপূর্বে তোমরা দেখেছো, একটা দেখো স্ক্রিনের উপর আমি ভিডিও চালাচ্ছি, ইতিপূর্বে দেখেছো আমাদের জাস্ট মুর্শিদাবাদের রেজিনগরে কয়েক টন একটা লরি কিন্তু মাংস ভর্তি একটা লরি কিন্তু উল্টে পড়ে গেছে। জাস্ট এরা বড় বড় মার্কেট করছে, বাজার করছে, বাইরে রপ্তানি করছে, আর আমাদের দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে কিছু নেতা বা কিছু সমাজ। ঠিক আছে, আর বাইরের দেশের সঙ্গে কিন্তু ভালোই কিন্তু এদের মিল রয়েছে। ইতিপূর্বে দেখেছো আর কি আমাদের প্রাইম মিনিস্টার যখন আর কি ফরেন কান্ট্রিতে যান, যখন আর কি মুসলিম কান্ট্রিতে যান, সেখানে গিয়ে কিন্তু ওয়েলকাম টু দুবাই বিভিন্ন বলছেন যে তেল চাইতে গেছেন আমাদের ভারতের প্রাইম মিনিস্টার। ঠিক আছে, কোনো আলোচনা করছি না। এইখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে কি বিফ এক্সপোর্ট সম্পর্কে। এখানে দেখো বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী ভারত কিন্তু বর্তমানে টপ 3 বা টপ 5 বিফ এক্সপোর্ট কান্ট্রির মধ্যে রয়েছে। টপ 3-এর মধ্যে অথবা টপ 5, এক কথায় বলতে 1 থেকে 5-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক করছে। 1 থেকে 5 নম্বরের মধ্যে কিন্তু আমাদের ভারত বিফ এক্সপোর্ট করতে নয়, বিশ্বে গো মাংস রপ্তানির ক্ষেত্রে কিন্তু ব্রাজিল, অস্ট্রেলিয়ার পরেই কিন্তু ভারতের স্থান রয়েছে। মানে এক কথায় গোটা বিশ্ব জুড়ে কিন্তু গো মাংস বিক্রি হয়, গরুকে হত্যা করা হয়, গরু পোষা হয়, এটা একটা বিজনেস পারপাসে। এই পর্যন্ত তোমরা দেখেছো পশ্চিমবঙ্গে কুরবানি করতে দেবে না, কিন্তু দেখতে পেয়েছো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হিন্দুরাই প্রটেস্ট করছে, হিন্দুরাই কিন্তু আন্দোলন করছে। তারা কারণ এটা ব্যবসা করছে, ওদের একটা বিজনেস, গরুকে বিক্রি করা, গরুকে কিনা আবার বিক্রি করা। এই একটা কুরবানির সময়ে বা একটা ঈদের সময়ে কিন্তু মুসলমানরা ক্রয় করে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সাহেব কিন্তু এটাকে অফ করে দিয়েছেন বা বন্ধ করেছেন। এই পর্যায়ে কিন্তু দেখা গেছে যে কিছু মানুষ কিন্তু এই পর্যন্ত যেটা জানা গেছে 2 জন মানুষ কিন্তু আত্মহত্যা পর্যন্ত করেছেন। 9 লাখ 10 লাখ টাকা করে কিন্তু ঋণ নিয়ে কিন্তু তারা ব্যবসা করছিলেন। বিশ্বব্যাপী মোট মাংস রপ্তানির ক্ষেত্রে কিন্তু 18% মাংস, মানে বিশ্বের মধ্যে 100-র মধ্যে 18% মাংস শুধু ইন্ডিয়া থেকে প্রডিউস করা হয়। রিপোর্ট কোথাকার? প্রতিদিন পত্রিকা, কালবেলা থেকে নেওয়া হয়েছে, লিঙ্কডইন থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণ কিছু অফিসিয়ালিভাবে কিন্তু এটা রিপোর্ট প্রকাশ দিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, এই বিষয়ে কোনো রাজনৈতিক বা সামাজিক বিতর্ক রয়েছে, এর মধ্যে কিন্তু আমি কোনো আলোচনা করতে চাই না। সমাজের এবার বিভাজন সবচেয়ে বড় একটা ইস্যু রয়েছে। সমাজে একটা বিভাজন বা গৃহযুদ্ধ বা গৃহদ্বন্দ্বের মধ্যে পরিবেশ সৃষ্টি হচ্ছে। আজকে ভারতবর্ষে
সবচেয়ে একটা ভয়ের বিষয় হচ্ছে কি জানো তো, মানুষকে বিভাজিত করছে। হিন্দু মুসলিম জাত পাত ধর্মীয় উত্তেজনা এইসব নিয়ে প্রতিবাদ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিভাজনের মধ্যে সাধারণ মানুষের আসল সমস্যাগুলি কোথায় হারিয়ে গেছে? এই বিভাজনের মধ্যে কি মানুষ কখনো প্রশ্ন করছে আমাদের চাকরি কেন হচ্ছে না, চাকরির নিয়োগ কেন হচ্ছে না? 2024 সালের একটা কথা বলি, 2024 সালের এখনও WBCS পরীক্ষা হয়নি। 2024 চলে গেছে, 25 চলে গেছে, 26 চলছে, এখনও পর্যন্ত WBCS এর পরীক্ষা হয় না, মিসলেনিয়াসের পরীক্ষা হচ্ছে না। এক কথায় WBP কিন্তু পেন্ডিংয়ে আছে। এত চাকরি পেন্ডিং আছে, চাকরি নিয়ে কখনো মানুষ কথা বলে না, শিক্ষা সম্পর্কে কথা বলে না। আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা কোন জায়গায় চলে গেছে এই বিষয় নিয়ে কথা বলে না, কৃষিকার্য সম্পর্কে কথা বলে না, সাধারণ মানুষের মানুষের হয়ে কথা বলে না, মূল বৃদ্ধি কথা বলে না, স্বাস্থ্য সম্পর্কে কথা বলে না, দুর্নীতি নিয়ে কথা বলে না। এইসব নিয়ে কি যথেষ্ট আলোচনা হচ্ছে? মোটেও আলোচনা হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে কিন্তু অবশ্যই কমেন্টে করবেন। এরপরে চলে আসবো চাকরি পরীক্ষা ও আন্দোলন সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ এই একটা বিষয়। এইখানে কিন্তু বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু যখনই এর প্রতিবাদ করতে যাচ্ছে যে আমাদের চাকরি কেন দেওয়া হচ্ছে না, চাকরির নিয়োগ কেন হচ্ছে না, দুর্নীতি কেন হচ্ছে, এইসব বিষয় নিয়ে যখনই কিন্তু মানুষ কথা বলতে যাচ্ছে, যখনই ছাত্রছাত্রী কথা বলতে যাচ্ছে, যেমন ধরো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন, নিয়োগ দুর্নীতি হচ্ছে কেন, পরীক্ষা বাতিল কেন, এই অভিযোগ বহুবার কিন্তু উঠেছে। আর যখনই কিন্তু এই সময় আন্দোলন করতে যাচ্ছে, অনেক সময় দেখা গেছে এই আন্দোলনকারীর উপর কিন্তু পুলিশি ব্যবস্থা, লাঠিচার্জের ঘটনাও শোনা যাচ্ছে সামনের দিকে, আমরা কিন্তু দেখতে পেয়েছি। এগুলো নিয়ে দেশের মানুষের মধ্যে একটা ভীত তৈরি হয়েছে, তা স্বাভাবিক একটা হওয়ার বিষয় একটি। এরপরে লাস্ট টপিক হচ্ছে শিক্ষা বনাম অন্ধবিশ্বাস। যেখানে শিক্ষা বেশি সেখানে সাধারণ মানুষের কিন্তু প্রশ্ন করতে শিখে। কেরালাতে যদি বলা যায় 94%-এর কাছাকাছি শিক্ষিত মানুষ সেখানে রয়েছে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। তাদের কথা বললে যেখানে শিক্ষা আছে সেখানে কিন্তু মানুষ প্রশ্ন করতে শিখে। এই রাজনৈতিক ক্ষেত্রে বা এই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু মানুষ স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, সামাজিক উন্নয়ন বিষয়ে কিন্তু মানুষ সচেতনতা থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শিক্ষা মানুষকে শুধু চাকরি দেয় না, শিক্ষা মানুষকে যুক্তিবাদী করে, শিক্ষা মানুষকে কথা বলতে শেখায়, শিক্ষা মানুষকে প্রতিবাদ করতে শেখায়, শিক্ষা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শেখায়। তাই অন্ধবিশ্বাস নয়, শিক্ষিত সমাজ তৈরি করা যাক। লাস্ট পয়েন্ট হচ্ছে সংবিধান বা নাগরিক অধিকার। এখানে কিন্তু ভারতের সংবিধান আমাদের কিন্তু সমান অধিকার দেয়, এটুকু মাথায় রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা গেছে মানুষের মধ্যে কিন্তু অনুভূতি তৈরি হয় যে সবাই সমান সুযোগ বা সমান অধিকার, ন্যায় বিচার পাচ্ছে না। তাই আমাদের দায়িত্ব সংবিধান সম্পর্কে জানা, নিজের অধিকার বোঝা এবং শান্তিপূর্ণ প্রশ্ন করা। সো ফ্রেন্ডস, এই ভিডিওটার উদ্দেশ্য হলো কাউকে আঘাত করা নয়, উদ্দেশ্য শুধুমাত্র দেশের বাস্তব সমস্যাগুলি নিয়ে আলোচনা করা। ধর্ম নিয়ে বিভাজন নয়, শিক্ষা, চাকরি, স্বাস্থ্য ও মানবতার কথা বলুন। সকলকে বলছি মানবতার কথা বলুন। মনে রাখবেন, মানুষকে ধর্মে বিভাগ করা সহজ, কিন্তু মানুষের জীবন বদলানো খুব কঠিন। আবারও বলছি, মানুষকে ধর্মে বিভাগ করা সহজ, কিন্তু মানুষের জীবন বদলানো খুব কঠিন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, তার পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিজের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আরেকটা দ্বিতীয় কথা বলছি, যদি আপনার ছেলে মেয়ে, যদি পরিচয় তোমার বন্ধুবান্ধবী কেউ থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশ সাইকো ইনস্টিটিউট অনলাইনে ক্লাস করানো হয়। এইচএসের যেখানে দেখতে পাচ্ছ 2026 সালে কিন্তু আমাদের বোর্ড র্যাঙ্ক 5 নম্বর র্যাঙ্ক করেছে মির্জা মুন্তাসির, আমাদের বিকাশ সাইকোর স্টুডেন্ট ছিল। ঠিক আছে, এখানে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এইচএসের ক্ষেত্রে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি 3rd সেমিস্টারে অ্যাডমিশন চলছে বর্তমানে অনলাইনে ক্লাস করার জন্য, যেখানে 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। এখানে কী কী থাকছে? লাইভ ক্লাস থাকছে, পিডিএফ নোটস থাকছে, এমসিকিউ 40-এর মধ্যে 40 কিন্তু 100% প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু, এবং রেকর্ডেড ক্লাসেরও ব্যবস্থা থাকছে, মডেল টেস্ট পেপার থাকছে, লাস্ট মিনিট সাজেশন থাকছে। অবশ্যই কিন্তু যদি পরিচয় কেউ থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলবেন আমাদের অনলাইনে ক্লাস করার জন্য। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।